একই বাড়িতে দুই মরদ সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অফ দ্য কান্ট্রি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়, মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ। মাটি পাওয়া যাবে না, সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে প্রবাসীরা আসলেই এই দেশের চুরি হবে, তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন? প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতরে রাখলে হবে না মাননীয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, শিরোনামে একটি মেয়ের কান্না। এই কান্নাটি কার জন্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষ অংশে। এই মেয়েটির বর্তমান তার বাবা এবং তার ফ্যামিলি, তার প্রেমিক শিকার হয়েছেন বেনজির বাহিনীর হাতে। এদিকে বিশেষ করে আরও এক ব্যক্তি বাংলাদেশের কিছু দুর্নীতির পক্ষে কাজ করে গিয়ে আজকে দেশ ছাড়া বেনজির। এদিকে সরকার থেকে ম্যাজিস্ট্রেটকে অনুমতি দেওয়ায় তার রিসোর্ট নারায়ণগঞ্জের ছিলতলা করা হয়েছে। এদিকে আরও এক অসির ঘুষের চিত্র উঠে এসেছে ভিডিওর মাধ্যমে আমাদের হাতে। আজকের এই সব কিছু বিস্তারিত আপনারা দেখতে পাবেন ভিডিওর মাঝখানে। তবে এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে বাংলাদেশটা পুরো দুর্নীতিতে ভরে গেছেন, বাংলাদেশ আজকে আর মুক্ত নেই, এখানে দুর্নীতিতে সম্পূর্ণ ফুলফল ভরা আছে। কিন্তু প্রবাসীর জন্য আপনারা কি করেছেন? প্রবাসীকে দুর্নীতি করতে করতে আজকে মাটির নিচে মিশিয়ে দিয়েছেন। যে প্রবাসীকে বাংলাদেশে ভিআইপি মর্যাদা দেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে আপনারা দেন নাই। তারা কি করছে চলুন আমরা আরেকজন লোকের কথা। টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না, সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই, এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, বোকার স্বর্গে বাস করছেন। পদ্মা সেতুর কিনারে দ্বারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরদের শুরু যারা আছে, মির্জাফর আর খসিদে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, খসিদে বেগম আর মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে। পলাশীর প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, মিজাজ, রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর খসিদে বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশীর প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট, সুনামগঞ্জে 4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জমিতে বানানো বিলাসবহুল ডুপ্লেক্স এই বাড়ির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ।
স্থানীয়রা জানান বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে দুজন কেয়ারটেকার আর পাহারায় প্রশিক্ষিত 2 কুকুর। রাতের বেলা মাঝে মাঝে এখানে আসতেন সাবেক আইজিপি বেনজির। মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসতো, উনি আরো মহিলা নিয়ে আসতো, কিন্তু ওর কি লাগে না লাগে এটা জানা নাই। আসলে এর সাথে আবার কিছু সরকারি গাড়িও থাকতো, অনেক সময় দেখতাম যে পুলিশের ফোর্সও থাকতো। আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে ডিজিটাল পদ্ধতির দরজা খুলতেই পারেনি তারা, তাই ভিতরে কি পরিমাণ সম্পত্তি আছে তা জানতে 3 দিন পর ফের অভিযানে যাবেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট। এখানে এই প্লটটার টাকার অঙ্ক কম বেশি যাই হোক না কেন খামের মাধ্যমেই লেনদেন চলে তার। বিভিন্ন সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির নানা অভিযোগ থাকলেও খামে ভরে ঘুষ লেনদেনের প্রমাণ হিসেবে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একটা খাম দেন, আমি বিপদে পড়েই এসেছি আপনার কাছে। সে সময় ওসি মাহবুব আলম তার অফিসের চেয়ারে বসে একটি খালি খাম এগিয়ে দেন। এরপর টাকা ভর্তি করে তা আবার ওসিকে ফেরত দিতে দেখা যায় ভিডিওটিতে। ঘুষ নেওয়ার এই ভাইরাল ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ছড়িয়ে পড়লে দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার ফুয়াদের কথা শুনেছেন। ফুয়াদ কিভাবে জনগণকে, কিভাবে দলকে, কিভাবে আওয়ামী লীগকে তাচ্ছ করে কথা বলছেন। এই ফুয়াদ আসলে কতটা ক্ষমতাশালী। এই ব্যারিস্টার ফুয়াদ উনি নিজেকে কতটা দামি মনে করেন? উনি কি ব্যারিস্টার সুমনের চাইতেও বেশি জানতা, বেশি জনপ্রিয়তা, নাকি ব্যারিস্টার সুমনের কাছে যেতে পারবেন কি পারবেন না? প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো যে বর্তমানে যে ব্যারিস্টার ফুয়াদ যে সমস্ত কথা বলে ব্যারিস্টার সুমনকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, সে আসলেই কোন ধরনের লোক? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আরও একটি মূল ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, যে ঘটনাটি নারায়ণগঞ্জে বেনজির আহমেদের আরেকটি রিসোর্ট, সেই রিসোর্টটাকে সরকারি লোক এবং ম্যাজিস্ট্রেট গিয়ে সেটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। কেননা উনি আর কখনোই এই ব্যাপারে খোঁজ খবর না নেওয়ার কারণে সে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তাকে তার যত সম্পত্তিগুলো আছে সবগুলো বাজেয়াপ্ত করা হবে। এদিকে আরেক পুলিশ কর্মকর্তা যারা আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন যে খামের ভিতরে টাকা নিয়ে ডয়ারে রাখছেন, প্রকাশ্য এইভাবে যদি একজন আইনের লোক প্রতিনিয়তই টাকা ঘুষ খায়, তাহলে আমাদের এই দেশের জনগণের, গরিব দুঃখী মানুষের এদের কি হবে, এরা কি করবে, যা আমরা বুঝে উঠতে পারি নাই। কেননা এতটাই দুর্নীতি আমাদের এই দেশে হয়ে গেছে, যা দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলাদেশ। এই দুর্নীতির শেষ কোথায় জানতে হবে আপনাদেরকে ব্যারিস্টার সুমনের কাছে গিয়ে। আজকের এই ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে আমার সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবেন। খুব অল্প মানুষের কপালে লেখা থাকে উনি মন্ত্রী হবেন। আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর, মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয়। এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি। আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে। আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না, আপনি সারা বাংলাদেশের মন্ত্রী। সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যে জায়গায় থাকে না কেন, এই সকল মানুষের মন্ত্রী আপনি। আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বোধগম্য হয় এরকম কথা আপনার দিয়ে পৃথিবীর মানুষ আশা করে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে উনার ভিতরে কোনো 2 নাম্বারই নাই, উনার ইন্টেনশনের মধ্যে কোনো 2 নাম্বারই নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার উনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন, এই সময়ে
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি, উনি বলতে চাচ্ছেন যে কেউ উনাকে টুইস্ট করে, উনার কথাগুলা টুইস্ট করতেছে। আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাবজাদা, আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন। শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদা, তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার না, আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা, ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে। প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে। প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে, মানুষ একটু সম্মানের সাথে কথা আশা করে। আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে, আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে, আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে, আমাদের এই ধরনের সিচুয়েশনের অবনতি ঘটতে পারে। আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে, চাকরি থাকবে না, আর শেষে একটা কথা লাগাই দিলেন, দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে। তো এর মানে কি? আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ডের একজন জ্ঞানী লোক না হইলে, সাধারণ মানুষ যদি সাধারণভাবে বুঝে, তাইলে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর, প্রবাসীরা আসলেই এই দেশের চুরি হবে। তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন? প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতর রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে। আপনি খেয়াল করে দেখছেন, আপনি প্রতিবারই 1 মিনিটের একটা বক্তব্য দেন, এইটা বোঝানোর জন্য আবার 5 মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এইটা বলি নাই, আমি এইটা বলি নাই। তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে, বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয়, তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে উনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে, যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে, খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে, ওই জায়গার দায়িত্বে ওনারে দিয়ে দেন। কিন্তু সাধারণ মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয়, তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর আপনি উনার ক্যাবিনেটের হয়ে এই ধরনের বেফাস কথা, আপনার ইন্টেনশন ভালো, আপনার মনের ভিতর ভালো, কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসীদেরকে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন না? আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যা হয়, আল্লাহর ওয়াস্তে কথা বললেন না, তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এইরকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন। কাজ যদি নাও পারেন, বাধা দিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই ভিডিওটা দেখেছেন। ব্যারিস্টার সুমন কি বলেছেন প্রবাসীদের নিয়ে, কি বলেছেন দেশবাসীকে নিয়ে। ব্যারিস্টার সুমনের কথার মধ্যে কতটুকু যুক্তি আছে যা আপনি সবাই বুঝতেছি। আর এই মানুষটাকে হুমকি ধামকি দিয়ে তাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার মূল এই পরিকল্পনা করছে এই বেনজির বাহিনীর মতো লোকেরা। বেনজির অবশ্যই উনি বিদেশের মাটি থেকে এটা পরিকল্পনা চালাচ্ছে একে খেয়ে দেওয়ার, অর্থাৎ কারণ তার হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে পড়ে আছে, এই সম্পদগুলা সে আর ভোগ করতে পারবে না। এই জন্যে ব্যারিস্টার সুমনকে মেরে দেওয়ার প্ল্যানিং করেছে। তাই আমরা সতর্ক থাকবো, ব্যারিস্টার সুমনকে যেন কোনো ক্রমেই না হারাতে হয়। যদি ব্যারিস্টার সুমনকে কোনো কারণে আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের বাংলাদেশের এবং হবিগঞ্জ 4 আসনের একজন সোনা অক্ষরের মূল সোনা, যে সোনার মধ্যে কোনো খাদ নেই, সে সোনাটা হারিয়ে ফেলবো। কেননা আমরা সবাই নকল সোনার পিছনে দৌড়াই, কিন্তু আসল সোনা কেউ চিনতে পারি না। হবিগঞ্জ 4 আসনের ব্যারিস্টার সুমন উনি আসল সোনা, যাকে হীরা এবং সোনা দুটার মধ্যে আখ্যায়িত করা যায়। কেননা এরকম নেতা হয়তোবা আর বাংলাদেশে আসবে কিনা আমাদের জানা নেই। তাই যারা আমরা দূরে আছি এবং যারা হবিগঞ্জ 4 আসনে আছেন, তারা ব্যারিস্টার সুমনকে অবশ্যই সিকিউরিটি দিয়ে রাখবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।